আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। মাদক ব্যবসায়ী, গডফাদার ও মাদকের সাথে সম্পৃক্তদের কোনোভাবেই ছাড় নয় বললেন পুলিশের মহাপরিদর্শক। এবং সিরাজগঞ্জে গড়ে উঠছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল, আগামী বছরে মাঝামাঝিতে প্লট বরাদ্দ। মাদক ব্যবসায়ী, গডফাদার ও মাদকের সাথে সম্পৃক্তদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। ময়মনসিংহ সার্কিট হাউস মোড়ে পুলিশ অফিসার্স মেস সহ 9টি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মাদক ছেড়ে যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাদের সুযোগ দেওয়া হবে বলেও জানান আইজিপি। আপনারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান সেই সুযোগটা আপনাদেরকে দেওয়া হবে। যদি আপনারা স্বাভাবিক জীবনে ফিরে না আসেন সেই জন্য কঠোরতম যে ব্যবস্থাগুলো আছে আইনের আওতায় থেকে আমরা সেই জায়গাটিতেই যাব যেই জায়গাটিতে আমরা আছি। এখন বিভিন্ন জায়গায় কিন্তু জঙ্গি বিরোধী কার্যক্রম চলছে, থেমে নেই, এবং এই ব্যাপারেও আমাদের অবস্থান জিরো টলারেন্স। নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নোয়াখালী পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে এর আয়োজন করা হয়। পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তাহের সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা মিলাদ মাহফিলে অংশ নেয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে ঝিনাইদহে অনুষ্ঠিত হল দোয়া মাহফিল। শহরের ডক্টর কে আহমেদ কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদেরের শারীরিক সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জেও মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা প্রশাসক AZM নুরুল হক, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন মসজিদের ইমামরা এতে অংশ নেন। ভোলায় ওবায়দুল কাদেরের রোগ মুক্তির জন্য ওবায়দুল হক কলেজ মাঠে মোনাজাতের আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জে গড়ে উঠছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে শুরু হয়েছে অঞ্চলটির নির্মাণ প্রক্রিয়া। জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক দেয়া সহ শুরু হয়েছে তাদের পুনর্বাসন। নির্ধারিত সময়ের আগে আগামী বছরের মাঝামাঝিতে শিল্প উদ্যোক্তাদের মাঝে প্লট বরাদ্দ দেওয়া সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন ও বেলকুচি উপজেলার বেলছুটি ও বড়বেড়া খুরুয়া মৌজার 1041 একর জমির উপর গড়ে উঠছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড। এখন চলছে মাটি ভরাট ও রাস্তা তৈরির কাজ। গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামোগত সুবিধার পাশাপাশি জল, স্থল এবং রেলপথে উৎপাদিত পণ্য সরবরাহের যাবতীয় সুযোগ সুবিধা থাকছে। আধুনিক সুযোগ সুবিধা থাকায় দেশি বিদেশি শিল্প মালিকদের উদ্যোগে 400 ভারী শিল্প কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। এটা পুরোদমে চালু হলে প্রায় 5 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানায় ইকোনমিক জোন কর্তৃপক্ষ। যারা শিক্ষিত বেকার তাদেরকে যেন চাকরির ক্ষেত্রে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়। এবছর 2019 থেকে শুরু করে 20-21 জুন পর্যন্ত আমরা এটা আশা করি কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ, এবং সবাইকে প্লট হস্তান্তর করতে পারবো। এখানে গার্মেন্টস, স্পিনিং, গ্লাস ওয়্যার সহ বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা দেশের অর্থনীতির চাকায় গতি বাড়াবে বলে আশা কর্তৃপক্ষের। গ্রামকে যে শহর করার মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা, সেখানে আমাদের একটা বড় ভূমিকা থাকবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের সিরাজগঞ্জ ইকোনমিক জোনের বিরাট একটা ভূমিকা থাকবে। এদিকে ইকোনমিক
ইকোনমিক জোনের আওতায় জমির মালিকদের মাঝে চেক প্রদান করা সহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পেরও কাজ শুরু হয়েছে। আমাদের জমির জন্য টাকা দিয়েছে, আমরা টাকা পাইছি। জমির কাগজপত্র এবং অন্যান্য দলিল ডকুমেন্ট দেখে আমরা ইতিমধ্যে প্রায় 21 কোটি টাকা বিতরণ করেছি এবং 216 জন ক্ষতিপূরণ বা ক্ষতিগ্রস্ত যারা হয়েছিলেন সেরকম 216 জন এই চেক পাবেন। এই অর্থনৈতিক অঞ্চলের কাজের অগ্রগতি দেখে কর্মসংস্থান ও এলাকার উন্নয়নে আশাবাদী সিরাজগঞ্জবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আমন মৌসুম শেষ হলেও ধান বিক্রি করতে না পারায় দুশ্চিন্তায় বরগুনার কৃষকরা। মোকামে গেল বছরের ধান থাকায় ব্যবসায়ীরা এবার ধান কিনতে আগ্রহী নয়। এই অবস্থায় ন্যায্য মূল্য পাওয়া তো দূরের কথা, বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করছেন হতাশাগ্রস্ত কৃষকরা। বরগুনা প্রতিনিধি মোস্তফা কাদেরের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। অনুকূল আবহাওয়া আর বীজ, সার ও কীটনাশক সহজলভ্য হওয়ায় এবছর আমনের বাম্পার ফলন হয় বরগুনায়। জেলার কৃষকরাও সোনালী দিনের স্বপ্ন বুনছিলেন। তবে ফলন আশানুরূপ হলেও দুশ্চিন্তার ছাপ এখন তাদের চোখে মুখে। কারণ মৌসুম শেষ হলেও বাজারে ক্রেতা নেই আমন ধানের। ফলে লাভ তো দূরে থাক, উৎপাদন খরচ ওঠাতে কম দামেই ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। 500 টাকা থেকে 550 টাকা মন বলে, তাতে আমার খরচ 150 টাকা, আরো লসে আছি আমি। যাদের কাছে ধান বিক্রি করবো তারা গেলেই কয় ধান কিনে না মহাজন, আমরাও কিনতে পারতেছি না। যার কারণে একটা বস্তা চাইলে বস্তাও দেয় না। সরকারের কিনে চাউলের দাম আবার কমে, এই জন্য তারা কেউ রাহাই করে না। এ অবস্থায় পাইকার ও আড়তদাররা বলছেন, গেল বছরের কেনা ধান এখনো বিক্রি না হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। আজকে ধানের বাজার 550 টাকা, আরো ধানের দাম কমবে। আরো বলতেছে যে না, ধানের দাম আরো কমবে, যার জন্য আমরা কোনো ধান রাই করতে সাহস করি না। আর ধান বেচতেও পারতেছি না, টাকা পয়সাও দিতে পারতেছি না। মিলে কোনো চাহিদা নাই, মিলে যোগাযোগ করি, তারা বলতেছে আমরা চাউল বিক্রি করতে পারতেছি না, আমি ধান নিয়ে কি করব। মোকামে ধানের চাহিদা না থাকার কথা স্বীকার করলেন বাজার অনুসন্ধানের দায়িত্বে থাকা এই কর্মকর্তাও। কৃষকের যে উৎপাদন খরচাটা হয় সেই অনুপাতে বর্তমান যে বাজার রেটটা আছে তাতে দেখা যায় তাদের সেটা পাচ্ছে না, তারা তার চেয়ে কম পাচ্ছে। এবার বরগুনা থেকে 2070 মেট্রিক টন আমন ধান কেনার কথা সরকারের। তবে ধানের দর বাড়াতে এ লক্ষ্যমাত্রা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। রাইস মিলের সংখ্যা বাড়াইতে পারলে, কোনোভাবে একটা অটো রাইস মিল থাকলেও কৃষকরা ন্যায্য মূল্য পাইতেন। আমার তো মেকানিজম আছে ধান কেনার, আর এই বিষয়ে করণীয় প্রসঙ্গে আমি মন্ত্রণালয়কে অবহিত করব। কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, এবছর বরগুনায় 1,04,97 হেক্টর জমিতে আমন ধান হয়েছে 3,14,303 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসির 32 সদস্যের একটি প্রতিনিধি দল যশোরে বেনাপোল বন্দর, কাস্টমস ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আয়ুব চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ, ভারত, নেপাল, কুয়েত, সৌদি আরব, শ্রীলঙ্কা ও নাইজেরিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বেনাপোল নৌম্যান্স ল্যান্ডে বিজিবি বিএসএফ এ রিটেড শিরোমণি উপভোগ ও পাসপোর্ট যাত্রীদের সাথে কথা বলেন। পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি বেতন পরিশোধ ও মজুরি কমিশন কার্যকর সহ 9 দফা দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাটকল শ্রমিকরা। সকালে নিজ নিজ মিলের সামনে জড়ো হন তারা, পরে মিছিল বের করা হয়। এর আগে দাবি আদায়ে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ খুলনা শাখার 7 দিনের কর্মসূচি ডাক দেয়। চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে 6 জেলেকে আটক করেছে নৌ পুলিশ। সকালে মতলব উত্তর উপজেলার দশানী ও একলাসপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 10,000 মিটার কারেন্ট জাল ও 20 কেজি জাটকা জব্দ করে পুলিশ। জাটকা রক্ষায় নদীতে জেলে বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ। সুস্থ সবল জাতি চায়, মুরগির মাংস ও ডিম খায়, এ প্রতিপাদ্য নিয়ে যশোরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক পোলট্রি শো ও সেমিনার। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে র্যালি উদ্বোধন করেন কৃষক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে র্যালি ও সেমিনারে কৃষি কর্মকর্তা এবং খামারিরা অংশ নেয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।